রাতে স্বপ্ন দেখার পরে আকাশ ওর চোখে লাল হতে দেখতে পায়। এই স্বপ্নগুলো এক একবার একের রকমভাবে দেখতে থাকে, তাও কয়েকদিন পর পর। আর স্বপ্ন দেখার পরে ওর চোখে এভাবে লাল হতে দেখা যায়। সেজন্য প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়। একটা ঢোলা শার্ট আর প্যান্ট, পকেটে হাত দিয়ে দেখে প্রতিদিনের মতো আজকেও কোনো ডলার নেই ওর কাছে। সেজন্য 2 গ্লাস পানি পান করে ভার্সিটিতে চলে আসে, কেননা ওর কাছে $1 নেই যে কোনো কিছু কিনে খাবে। তারপরও আকাশ যেমন আছে তেমনই খুশি। ভার্সিটিতে আসা মাত্রই আকাশ ওর কিছু বন্ধুদের দেখতে পায়। ওদের অবস্থা আকাশের তুলনায় অনেক ভালো, কেননা ওদের সবারই পরিবার আছে। চলুন তাহলে গল্পের মূল কাহিনীতে ফেরা যাক। ভার্সিটিতে আসা মাত্রই কি রে, এত লেট কেন করলি? তোমার জন্য আমরা এতক্ষণ ধরে বসে আছি এখানে, কিন্তু তোর আসার কোনো নামই নেই। আচ্ছা, তুই যখন এসেছিস তখন চল আগে ক্যান্টিনে যাই, তারপর আমরা ক্লাসে যাব। কিন্তু তোরা জানিস আমার কাছে $1 নেই। আরে চিন্তা করছিস কেন? আমরা যা খাবো সেখান থেকে তোকে একটু একটু করে দিলেও অনেক হয়ে যাবে। দেখা যাবে আমাদের থেকেও তোর প্লেটে বেশি পড়ে যাবে। আচ্ছা চল তাহলে। এরা তো খেতে যায়। এই ফাঁকে আপনাদের আকাশ ও ওর বন্ধুদের কিছু পরিচয় দিই। আকাশের পরিবারে কেউ নেই। আকাশ একটা দোকানে কাজ করে মাসে $100 পায়, আর এই ডলার দিয়ে ওর কোনো মতে মাস আর পড়াশোনা খরচ চলে যায়। ডলার থাকে না বলে এভাবে প্রায় সময়ে সকালে পানি খেয়ে দিন পান করে। তবে আকাশ অনেক মেধাবী, সেজন্য ভার্সিটিতে তেমন একটা খরচ ওকে করতে হয় না। শুধু বই খাতা কেনা ডলার হলেই হয়ে যায়। বাকিরা হলো আকাশের বন্ধু। ওর ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, আর ওরা বন্ধুত্বের জন্য কাউকে মারতেও পারে, আবার মার খেতেও পারে। মোটামুটি আপনারা এইটুকু পড়ে বুঝতে তো পেরেছেন আকাশের বর্তমান অবস্থা সম্পর্কে। চলুন এবার গল্পে ফেরা যাক। ওরা নাস্তা খাচ্ছিল তখন। কিরে, আজকে ওদের টাকে খাচ্ছিস? তোর কি লজ্জা বলতে কিছু নেই যে সবসময় ওদের নেওয়া খাবার থেকে খাচ্ছিস? দেখ অভি, তা তোকে না জানলেও চলবে। তাছাড়া তোর বাবার মতো আমার এত ডলার নেই যে তোর মতো প্রতিদিন এক একটা রেস্টুরেন্টে খাবো আর এক একটা মেয়ে নিয়ে পার্টিতে যাব। এইসব করার জন্য ডলার লাগে? তোর তো তাও নেই যে তুই খাবি। তাছাড়া তোর যে অবস্থা, আমাদের বাসায় চাকর তো দূরের কথা, চাকরের ঘরে কাজ করারও যোগ্যতা নেই তোর। কথাটা বলে হাসতে থাকে। তার সাথে অভির বন্ধুরা। এটা নতুন নয়। অভি প্রতিদিন আকাশের পেছনে না লাগলে মনে হয় ওর পেটের বিরিয়ানি হজম হয় না। অভির পরিচয় আপনাদের আরেকটু পরে দিচ্ছি। তার আগে গল্পের নায়িকাকে তো খুঁজে আনি, কেননা নায়িকার আগমন না হলে তো গল্পের সিন আর কাহিনীগুলো ঠিক জমে না। কি রে অভি, আজকেও তুই ওকে বাদ দিলি না? কি করব, ওর পিছনে না লাগলে আমার কেমন জানি লাগে। তাই বলে প্রতিদিন লাগতে হবে? কি করব, অভ্যাস হয়ে গিয়েছে। তা আমাকে এই হিসাবটা একটু বুঝিয়ে দিবে? বলতে না বলতে নায়িকা এসে হাজির। এরপর অভিকে দেখায়। ও তো পড়াশোনা মোটামুটি ভালো, কিন্তু পুরো ভার্সিটিতে আকাশের চেয়ে বেশি মেধাবী ছাত্র আর নেই। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? নতুন করে ওকে আবার বিপদে ফেলবি নাকি? আরে তোর হিসাবটা ওকে দিয়ে করিয়ে নে, তার বিনিময়ে ওকে $2-3 দিয়ে দিস, তাহলে বেচারা অন্তত দুপুরের খাবারটা খেতে পারবে। কথাটা তো মন্দ বলিসনি। তাহলে আকাশ, এই নে আমার হিসাবটা তুই মিলিয়ে দে। অভি যখন বলেছে তখন তোকে না হয় আমি $5 দিব, কি বলিস? কথাটা বলি ওরা হেসে দেয়। এদিকে বাবু, শাকিল, অন্তর ওরা চুপ করে আছে, কেননা ইরা আর অভি অনেক বড় লোক, ঘরের ছেলে মেয়ে। বড় লোক বললে ভুল হবে, তার চেয়ে বেশি কিছু হবে। তা আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন কিছুটা। সেজন্য ওরা চুপ করে আছে, কেননা ওদের কিছু বললেই ওদের বাবা এসে এই ভার্সিটিতে ঝামেলা শুরু করে দেবে। সেজন্য ওরা চুপ করে আছে। তখনই দেখো ইরা, তোদের মতো একদিন আমারও দিন আসবে, সেদিন আমি এই সবের বদলা নিব, কথাটা মনে রাখিস। ওলে বাবালে, ছেলেটা বলে কি? এরার অবস্থায় আসা তো দূরের কথা, এটা সম্পর্কে ভাবতে এলেও তোকে 1 কোটি বার ভাবতে হবে। আর আমার ব্যাপারটা কথা নাই বললাম, আমার যে সিকিউরিটিগুলো আছে ওদের যে বেতন দেই সেই বেতন তুই 3-4 মাসও কামাতে পারবি না। থাক সে কথা। ইরা, তুই তাহলে ওকে $3 হিসাবটা করিয়ে নে। অভি চলে যায় ওর বাকি বন্ধুদের নিয়ে। এদিকে আকাশ ওখান থেকে উঠে চলে যায়। এরপরই ইরা ওর বান্ধবীদের নিয়ে হাসতে থাকে। তখন আচ্ছা, ওকে এভাবে অপমান করে তুই কি এমন মজা পাস? আমারও সেম প্রশ্ন। ও নিজেকে অনেক মেধাবী ভাবে, সেজন্য ওর সাথে এরকম করি। ও যদি একবার এখান থেকে বের করে দিতে পারি তাহলে
সব লাভ আমার। তা তো দেখছি। অনেক হয়েছে, চল এখন তাহলে। এদিকে ওরা তো চলে যায়। ওরা যাওয়ার পরে আকাশ চলে আসে দোকানে। ওখানে এসে নিজের মতো করে দোকানদারি করতে থাকে। কয়েকদিন পরে আবারও ভার্সিটিতে আসে। তখন আবারও দেখা হয় অভির সাথে। ওই এই দিক দিয়ে আয়। আমাকে কেন ডাকছিস তুই? আমি জুতোটা একটু পরিষ্কার করে দে তো। দেখ অভি, তুই কিন্তু মায়ের খাবি এখন। কে মারবে আমাকে? তুই মারবি? কথাটা বলে হাসতে থাকে। আর অভির সাথে ওর বন্ধুরাও সেইভাবে হাসতে থাকে। এইদিকে ওরা শোন, আমার জুতো পরিষ্কার করারও যোগ্যতা নেই তোর। একদিন আমারও দিন আসবে, সেদিন আমি তোকে দিয়ে আমার জুতো পরিষ্কার করাবো। আকাশের কথায় অভি কিছুটা অপমান বোধ করে। আর অভির বন্ধুরা তো রাগে আকাশকে আসে মারার জন্য, কিন্তু অভি ওদের আটকে দেয়। ওকে মেরে কোনো লাভ হবে না, পরে সবাই বলবে এটা নিরীহ ছেলেকে মেরেছে। ঠিক বলেছিস তুই, কিন্তু এরপর থেকে ওকে এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। তা তো পরে দেখা যাবে, এখন চল আমরা খেয়ে আসি। আজকে তোদের রেস্টুরেন্টে যাব খেতে। ঠিক আছে চল, যে খাবার বেঁচে থাকবে তা ওর জন্য নিয়ে আসবো, কি বলিস? বলেই ওর সব বন্ধুরা মিলে হাসতে থাকে। তাও ওদের কথায় কোনো জবাব না দিয়ে চলে আসে ওর বাসায়। তাও ছোট একটা রুমের মধ্যে থাকে। পড়াশোনা করার জন্য একটা টেবিল ছাড়া রুমের মধ্যে তেমন আর কিছুই নেই বললে চলে। একটু পরে আকাশ ঘুমাতে যাবে, কিন্তু তখন অনেক জোরে ঝড় ওঠে। সেজন্য রুম থেকে বের হয়ে চলে আসে রাস্তার ধারে। তখন দেখতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আর ওটার ভিতরে একটা লোক আছে। সেজন্য ভিতর থেকে লোকটাকে বের করে। কে তুমি আর কি করো? জি, আমার নাম পারভেজ হোসেন, আকাশ। এরপর বাকি পরিচয় বলতে থাকে। বলতে বলতে চোখের পানি বের হতে থাকে। তুমি যে কতটা অসহায় তা আমি বুঝতে পেরেছি। তোমার চোখটা আমার দিকে এগিয়ে দাও। কেন? দাও, তারপর বলতেছি। এরপর উনি আকাশের মাথাটা ধরে চোখের সামনে একটা মেশিন রাখে, আর কি যেন লিখতে থাকে। লেখা শেষ হলে ওই মেশিন থেকে একটা আলোর রশ্মি চোখে এসে লাগে। এতে চোখ লাল হয়ে যাওয়াতে আকাশ চিৎকার করে ওঠে। আর তখনই আকাশের ঘুম ভেঙে যায়। এখন অনেকে বলবেন এটা কিভাবে সম্ভব? আসলে এটা গল্প, সেজন্য সব কিছু সম্ভব এখানে, কিন্তু তাও বাস্তবতার সাথে মিল রেখে করা হয়। কেননা স্বপ্নে যে কখনো বাস্তবের সাথে মিল যায় তখন তা কোনোভাবেই বলা যায় না। সেজন্য সেই স্বপ্নের মাধ্যমে কি আকাশের জীবনটা নতুন করে চলতে শুরু করবে, নাকি আগের মতোই থাকবে, তা আপনারা গল্পের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। পরের দিন সকালে যখন ভার্সিটিতে আসে ঠিক তখনই এরা তোকে কিছু কথা বলার ছিল। কি কথা অভি? তুই কি কাউকে ভালোবাসিস? তুই হঠাৎ আমাকে এমন প্রশ্ন করছিস? ব্যাপার কি বলতো? কারণ আছে, সেই জন্য বললাম। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এবার বল কি হয়েছে? প্রেম করবি কি? দেখ অভি, মজা করবি না আমার সাথে। তুই ভালো করে জানিস আমি তোকে কখনো বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিব না। আমি জানি তোর বাবা এই দেশের সবচেয়ে ধনী লোক, কিন্তু তার মানে এই না যে আমি তোর সাথে প্রেম করব। তাছাড়া আমি তোর ব্যাপারে সবটা জানি, সেই জন্য প্রেম করার প্রশ্নই ওঠে না। আমি কি তোকে বলিসি আমার সাথে প্রেম করতে? তোর সাথে না হলে অন্য কারোর সাথে হবে। কার সাথে আবার? আকাশের সাথে। তোর কি মাথা ঠিক আছে? আমার একদিনে খরচ ওর পুরো 1 মাসের খরচের চেয়েও বেশি। তুই কিভাবে পারলি এটা বলতে? আরে এখন যদি এত রেগে যাস তাহলে পুরো কাহিনী শুনবি কি ওরে? পুরো কাহিনী বলতে? আগে সবটা শোন, তাহলে ভেবে বলিস তুই রাজি কিনা। ঠিক আছে, বলতে থাক। তোকে শুধু প্রেমের অ্যাক্টিং করে যেতে হবে, এর বেশি লাগবে না। তোর প্ল্যানটা কি বলতো? অভি এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওর ভালোই লাগলো। তাহলে দেখছি লাভ আমাদেরই হচ্ছে। তার বলতে? কিন্তু এতে করে ওকে অপমান করব কি করে? তুই কেন অপমান করতে যাবি? তার জন্য তো আমরা আছি। ঠিক আছে, আমি তাহলে কাজে লেগে পড়ি। কিন্তু ও কি রাজি হবে? রাজি হবে মানে অবশ্যই। তুই শুধু ওকে প্রেমের জালে একবার জড়িয়ে নে, তাহলেই হবে। এরপর ইরা ওর কাজে লেগে পড়ে। আস্তে আস্তে আকাশের সাথে কথা বলতে শুরু করে। ইরাও ভার্সিটির সবাই ক্রাশ, সেজন্য যে কোনো ছেলেই ওর সাথে কথা বলতে চায়। যদিও আকাশ প্রথমে রাজি হয়নি, কিন্তু ইরার কথার চাপে রাজি হতে হয়েছে। 10 দিন পরে ইরা আকাশকে ওর বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। এবার আকাশ আবারও রাতে স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন দেখা শেষ হলে মোবাইল চেক করে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? কেউ আমার সাথে মজা করছে না তো? কিন্তু এই মেসেজ আর এই স্বপ্নগুলো যা আমি এতদিন ধরে দেখে আসতেছি তা সত্যি হয়। তাহলে তো এই মেসেজগুলো সত্যি হবে। আচ্ছা, আমি কি একবার ওই ব্যাংকে যাব? একবার এসেই দেখি কি হয়। যে ভাবা সে কাজ। সকালবেলা মোবাইল আর নিজের শার্ট প্যান্ট পরে বেরিয়ে পড়ে ব্যাংকের উদ্দেশ্যে। কিন্তু ব্যাংকে যাওয়ার জন্য ওর কাছে ডলার পর্যন্ত নেই। সেজন্য পায়ে হেঁটে হেঁটে চলে আসে ব্যাংকে। ততক্ষণে আকাশের শরীর ঘামে অনেকটা ভিজে গেছে। এদিকে দরজা দিয়ে ভেতরে চলে আসে। তখন ওনাকে একটা ছেলেকে দেখতে পায়। সেজন্য ছেলেটার কাছে যায়। ছেলেটা আকাশের অবস্থা দেখেই বুঝতেই পারছে না এখানে আসার কারণ কি থাকতে পারে। সেজন্য জিজ্ঞেস করে বসে, এই ছেলে, তোমার এখানে কি কাজ থাকতে পারে? টয়লেট পরিষ্কার করার লোক হলে তাড়াতাড়ি পরিষ্কার করো।
আর এইখান থেকে বের হও। জি, আমি তো এখানে আমার ডলার তুলতে এসেছি। কথাটা বলার পরে ছেলেটা আকাশের দিকে দেখতে থাকে, তারপর নিজের অজান্তে হাসতে থাকে। ওই ছেলেটার হাসি দেখে আকাশ তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি জানিস এই ব্যাংকের নাম কি? আর এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে কত ডলার জমা দিতে হয়? তা জেনে আমি কি করব? আমি তো আমার ডলার নিতে এসেছি। তুই কি বের হবি এইখান থেকে, নাকি আমি পুলিশ ডেকে আনবো? যাকে খুশি আনুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার ডলার নিয়ে যাবই। বুঝেছি, তোকে কথাই কাজ হবে না, যা করার করেই দেখাতে হবে। এই বলে সিকিউরিটিতে ডাক দেয়। সিকিউরিটি আসার আগেই আকাশ দৌড়ে এসে ম্যানেজারের রুমে চলে আসে। এতে ছেলেটাও পিছনে তো আসেই, কিন্তু ভেতর থেকে লক করে দিয়েছে। সেজন্য বাইরে দাঁড়িয়ে চিল্লাতে থাকে, কেননা বলা তো যায় না ম্যানেজারের কোনো ক্ষতি না করে বসে, এজন্য টেনশন হচ্ছে। এদিকে হঠাৎ দরজা বন্ধ করাতে ম্যানেজার তো ভয় পায়, সেজন্য কে তুমি আর এখানে কেন এসেছো? তা এসেছো যখন দরজা কেন বন্ধ করলে? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা থাকতে পারে? আমি এসেছি ডলার তোলার জন্য, কিন্তু আপনার কর্মচারী আমার সাথে অনেক বাজে ব্যবহার করতেছে, সেজন্য আমি আপনার কাছে এসেছি। আচ্ছা বসুন আপনি। তো আপনার কার্ড বের করুন, আর কত ডলার দিবেন তা আমাকে জানান, আমি বের করে দিচ্ছি। সেটাই তো বড় সমস্যা। মানে আমি ঠিক বুঝলাম না। আমার কাছে কার্ড তো নেই। যখন আপনার কার্ড নেই তখন ডলার তুলবেন কি করে? আমি শিওর আপনি এখানে চুরি বা কোনো ঝামেলা করার জন্য এসেছেন। আমি এখনই পুলিশকে কল দিব। পুলিশকে কল করতে হবে না, আপনি একটা কাজ করুন, আই স্ক্যানার মেশিনটা দিন তো। তুমি কিভাবে জানো ওই মেশিনের কথা? আমি কিভাবে জানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি মেশিনটা দিবেন কিনা সেটা বলুন। আকাশের কথায় ম্যানেজার মেশিন তো এগিয়ে দেয়। এরপর ওখানে আকাশ নিজের চোখ মেলে তাকায়, তখন ওখানে একটা লাল লেখা ওঠে। এতে ম্যানেজারের তো সন্দেহ আরও বাড়তে থাকে। তুমি কি ভেবেছো এই মেশিনে আসবে, ভুলভাবে স্ক্যানার দিবে আর তোমাকে মেশিন গ্রহণ করে নেবে? সেটা তুমি ভাবলে কি করে? আমি এখনই পুলিশকে কল দিয়ে এখানে আসতে বলতেছি। আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর একবার দিব। সে যাই করো, তবে এই লাস্ট, যদি তোমার তথ্য না আসে তাহলে সাথে সাথে কল চলে যাবে পুলিশ স্টেশনে। আমি কি মুখটা ধুয়ে নিতে পারি? পারো, যাও এখানে আর ধুয়ে নাও। এরপর আকাশ মুখের সাথে চোখটাও ভালো করে ধুয়ে তারপর আবার আই স্ক্যানার মেশিনের সামনে চোখ রাখে। এবার মেশিনে সবুজ সিগন্যাল দেখাচ্ছে, আর তখনই ম্যানেজারের ফোনে একটা মেসেজ আসে। সেখানে আকাশ নাম দেখে ম্যানেজার তো অবাক হয়ে যায়, কেননা আকাশের নামের নিচে যে ডলারের অ্যামাউন্টটা ছিল তা দেখে উনি বেশি অবাক হয়। স্যার আপনি মিস্টার? হ্যাঁ আমি। কেন, চিনতে কি পারেননি? সত্যি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন এখানে। বসতেছি। তা অ্যাকাউন্টে কি শুধু ওই কয়েকটা ডলারই আছে, নাকি আরো কিছু আছে? আছে, মানে আরো অনেক কিছু আছে, যা বলে শেষ করে যাবে না। আপনার অ্যাকাউন্টের বাইরে একটা লকার আর কিছু ডিপোজিট করা আছে, ওখানে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আমাকে ডিটেলস বলতে থাকো। এরপর ম্যানেজার সবটা বলতে থাকে, কিন্তু তাতেও শেষ হচ্ছে না। এদিকে আকাশও নিজের কানকে বিশ্বাস, আর আজকে যে এইসব ঘটনা ঘটে যাচ্ছে তাও নিজেও বিশ্বাস করতে পারছে না, কেননা ম্যানেজার যা কিছুর নাম আর কতটুকু আছে, যেভাবে বলতেছে মনে হচ্ছে উনি কোনো গল্পের বই পড়তেছে, যেখানে যা খুশি তাই বলা যায় আর লেখা যায়। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, আমি যদি এইসব কিছুকে ডলারে নিয়ে আসি তাহলে ডলারের পরিমাণ কত হয়ে দাঁড়াবে? সেই হিসেব করতে হলে আমাকে 1 মাসের মতো সময় দিতে হবে। তবে এটুকু বলতে পারি, তা দিয়ে আপনি আমাদের দেশের 3 ভাগের 1 ভাগ কিনে নিতে পারবেন। আর আপনি হচ্ছেন আমাদের এই ব্যাংকের সবচেয়ে বড় কাস্টমার। আপনার যা কিছু আছে তা আমাদের এই ব্যাংকের পুরো কাস্টমার ডলার হিসেবে করলেও আপনার অ্যাকাউন্টে থাকা ডলারের অর্ধেকও হবে না। আচ্ছা, আমি তো সবসময় এইভাবে স্ক্যানার দিয়ে ডলার তুলতে আসতে পারবো না, সেজন্য এখন কি করা যায়? আপনি আমাকে শুধু 10 মিনিট সময় দিন, আমি নিজে আপনার জন্য একটা কার্ড বানিয়ে আনতেছি। আর এই কার্ড আপনি যে কোনো মেশিনে দিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, আমার হাতে সময় নেই। এদিকে ম্যানেজার তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে কার্ড বানাতে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই কার্ড বানিয়ে আনে। এই নিন স্যার আপনার কার্ড, আর যে কোনো প্রয়োজনে শুধু আমাকে একটি কল দিবেন, আমি আপনাকে সাহায্য করব সবার আগে। তাহলে কি আমি এখন যেতে পারি? জি স্যার, অবশ্যই যাবেন, তবে একটু কিছু খেয়ে নেন। ঠিক আছে, ঠান্ডা পানি কিছু আনিয়ে নিন। আমি নিজে আপনার জন্য নিয়ে আসতেছি। আকাশ মানা করলেও ম্যানেজার নিজে এসে সবটা করতে থাকে। এরপর আকাশ বের হয়ে চলে আসে, তখন ছেলেটা এসে আকাশের সামনে দাঁড়ায়। আপনি কে? আর ম্যানেজার স্যার আপনার জন্য এত কিছু করছেন, আমার তো কিছু মাথায় আসছে না। উনি তো আমাদের
কোনো কাস্টমারের জন্য এসব করেন না, তাহলে আপনার জন্য কেন করলো? তোমার মাথায় কোনো কিছু আনার প্রয়োজন নেই। যেভাবে আছো সেভাবেই থাকো। আমি কে তা জেনে তোমার কোনো কাজ নেই। তবে একটা কথা মনে রেখো, কারো পোশাক দেখে তার ব্যক্তিত্ব যাচাই করো না, কেননা অনেক কয়লার ভিতরেও কিন্তু হিরে লুকানো থাকে। সরি, এরকমটা কখনো হবে না। এরপর আকাশটা চলে আসে। এইদিকে এসেই ঘুমিয়ে পড়ে। ভেবেছিল স্বপ্ন দেখছিল প্রতিবারের মতো। সে যেন পরের দিন ঘুম থেকে রেডি হওয়ার সময় কার্ড দেখতে পায়। কার্ড হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? স্বপ্ন কিভাবে সত্যি হতে পারে? আচ্ছা, এই কার্ড আজও কাজ করে কিনা তা তো আমাকে দেখতে হবে। তবে বড় কোনো রেস্টুরেন্টে যাওয়া যাবে না। আগে কিছু ডলার উঠিয়ে নেই, তারপর বাকিটা দেখা যাবে। যে ভাবা সেই কাজ। কার্ড নিয়ে বেরিয়ে পড়ে। বাইরে একটা ব্যাংক এসে কার্ড দিয়ে ডলার বের করে নেয়। আসলে এটা এমন একটা কার্ড যে কার্ডের মাধ্যমে খুব সহজে যে কোনো ব্যাংক থেকে চাইলেই ডলার উঠিয়ে নিতে পারবে। সামান্য কিছু ডলার নিয়ে চলে আসে ভার্সিটিতে। আজকে আকাশকে এত খুশি দেখে ওরা সবাই ওর কাছে আসে। কিরে, আজকে তোকে এত খুশি লাগছে কেন? কিছু তো বল। কিরে, কোনো লটারি ফেলি নাকি? এমন কিছুই ধরে নিতে পারিস। তাহলে তো খাওয়া হবে। ঠিক বলছিস বন্ধু। আচ্ছা, খাওয়াবো, তবে আজকে না, কালকে। আজকে সমস্যা কি? আজকে এত বেশি ডলার আনা হয়নি। যা আছে তাতেই হয়ে যাবে। আচ্ছা শোন, ইরাকেও সাথে নিয়ে নিব। আচ্ছা, তোর কি মনে হয় ইরা তোকে সত্যি ভালোবাসে? আমি তো নিজেই ওকে ভালোবাসি না। সেখানে ও আমাকে ভালোবাসলো কি বাসলো না, তাতে আমার কিছুই যায় আসে না। তবে আমার মনে হয় না ইরা তোকে ভালোবাসে। আমার মনে হয় ইরা তোকে ইউজ করতে চাইছে। আমার কাছে তো তেমন কিছুই নেই যে ও আমাকে ইউজ করবে। তোর মেধাকে তো কাজে লাগাচ্ছে। আচ্ছা, যেভাবে চলতেছে সেভাবে চলতে থাক, দেখি কি হয়। ওইদিকে ক্যান্টিনে ওদের খাওয়াতে থাকে। এইদিকে রিমু আর রিয়া তা দেখে ফেলে। সেজন্য ওরা ইরার কাছে আসে। এটা আজকে কি দেখলাম? কি দেখেছিস বলতো? আমার নিজের মুখে বলতে ইচ্ছে হচ্ছে না। রিয়া, তুই বল। তোরা এই ভূমিকা না করে কি হয়েছে বলবি তো? আকাশকে দেখলাম ওর বন্ধুদের খাওয়াচ্ছে। তো এখানে খারাপই কি আছে? ওর কাছে এতগুলো ডলার আসলো কি করে? আমারও তো সেম প্রশ্ন। আচ্ছা ইরা, তুইও বরং ওখানে যা, তাহলে কিছুটা হলে আন্দাজ করতে পারবি। আমি একটু অফিসের কাছে 3-4 দিনের জন্য দেশের বাইরে থাকবো। তুই বরং ততদিন সাবধানে থাকিস। রকি আর রনি, তোরা ইরার খেয়াল রাখিস। আর আমি কি তোর জন্য সিকিউরিটি রেখে যাবো? সিকিউরিটি আমি নিজেই রাখতে পারি, কিন্তু পার্সোনাল কোনো কাজ করতে এলেও সমস্যা। সেজন্য কিছু করার থাকে না রে। আচ্ছা সমস্যা নেই, আঙ্কেলের তো সিকিউরিটি আছেই, লাগলে ওখান থেকে নিয়ে নিস। লাগলে নিয়ে নিব, তাহলে তুই সাবধানে যা। এদিকে ইরা ওখান থেকে উঠে চলে আসে ক্যান্টিনে। ক্যান্টিনে এসে থেকে সত্যিই আকাশ ও বন্ধুদের খাওয়াচ্ছে। সেজন্য ওর পাশে এসে বসে পড়ে আর কিছু খাবার অর্ডার দেয়। এ কি, তুমি কখন এলে? আসলে আমার খাবারও অর্ডার দেওয়া শেষ। তো আজকের খাবারের বিল কে দিবে? কে আবার? তুমি যখন এসেছো তুমি দিবে। ঠিক আছে, আমি না হয় দিলাম। আরে ওরা মজা করছে, বিল আমি দিব। তোমার যা ইচ্ছে হয় খেয়ে নাও। তুমি হঠাৎ করে এতগুলো ডলার পেলে কি করে? পেয়েছি কোনো না কোনোভাবে। তাছাড়া চিন্তা করো না, এখন আর আমি আগের মতো চলাফেরা করব না। নিজেকে একটু চেঞ্জ করব। কি রকম শুনি? পরে দেখতে পারবে, এখন খাওয়া শেষ করে নাও। এরপর ওরা খাবার খায়। বিল সবটা আকাশ নিজেই দেয়। এরপর ওরা যখন বের হতে যাবে তখন তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা? চলো আমরা একটু শপিং এ যাব। কিন্তু আমার কাছে তো এখন ডলার নেই যে তোমাকে শপিং করাতে পারবো। আমি কি বলতেছি? আমি তোমাকে বিল দিতে বলেছি? বিলটা আমি দিব। আচ্ছা চলো তাহলে। এরপর ওরা বেরিয়ে পড়ে, কিন্তু সাথে রিয়া আর রিমু আছে। ওদের দিকে একটু অবাক হয়। আচ্ছা ওরা কেন যাবে? বারে, ওরা আমার বান্ধবী, ওরা তো যেতেই পারে। তাছাড়া ওরা নিজেদের জন্য শপিং করবে। কিছু কি হয়েছে? কি রে, আকাশ ভাইয়া মনে হচ্ছে আমরা যাওয়াতে মোটেও খুশি না। ঠিক আছে, আমরা তাহলে নেমে যাচ্ছি। আমি তো এমনটা বলিনি, চলো তাহলে। এরপর ওরা শপিং আসে, এসে কিনতে থাকে এক এক করে। এবার যখন বিল দেওয়ার পালা হয় তখনই কি ব্যাপার ইরা, তুই কেন বিল দিচ্ছিস? আমি না দিলে আর কে দিবে? তোর বয়ফ্রেন্ড থাকতে তুই বিল দিবি? এটা তো মানাই যায় না। আমি তো সেম কথাই বলি। বাদ দিতে তোরা। তাছাড়া ওর কি আর হাতে ক্ষমতা আছে আমাকে কিছু কিনে দেবার? ও তো নিজের খরচটাই ঠিক মতো চালাতে পারে না, আমার খরচ সেখানে কিভাবে চালাবে? তাহলে এরকম ছেলের সাথে তুই কেন রিলেশন করতে এলিস? আচ্ছা আপনারা কি সত্যি শপিং করতে এসেছেন, নাকি আমাকে অপমান করার জন্য এসেছেন?
তোমার মান থাকলে তো তোমাকে অপমান করব। তোরা কি শুরু করলি বলতো? চল তো এখান থেকে। আকাশ, তুমিও চলো। এরপর ওরা বের হয়ে গাড়িতে এসে বসে। তখন রিমু বলে, আচ্ছা শোনো, একটা রেস্টুরেন্টে দেখে গাড়িটা রাখো, আমরা দুপুরের খাবার এখান থেকে খেয়ে যাই একসাথে। কি দরকার? একটু পর তো বাসায় এসে পড়বো, তখন তো এমনিতেই খেয়ে নিতে পারবো। তাছাড়া আমার হাতে এখন তেমন ডলার নেই যে আমি বিল দেবো। আচ্ছা, বিল আমি দেব। আমরা তো পাও খেতে চলে আসি না। কি আর করার, চল তাহলে আমরা খেয়ে আসি। আমাকে এখানে নামিয়ে দাও, আমি আর ভিতরে যাব না। কিন্তু কেন? তোমার কি মনে হয় এত কিছু হওয়ার পরেও আমার ভিতরে যাওয়াটা কি ভালো দেখাবে? আরে ওরা তো আমার বান্ধবী, ওরা তো একটু ফাজলামি করবে। তাই বলে এরকম ভাবে ফাইজলামও করে কেউ? আচ্ছা, এখন এই নিয়ে ফোন খারাপ করতে হবে না, এখন চলো আমরা ভিতরে যেয়ে খেয়ে নিই। এরপর ওরা ভিতরে আসে, কিন্তু ওখানে ভালো কোনো রুম খালি ছিল না। সেজন্য ম্যানেজারকে ডাকতে যাবে, তখনই কি ব্যাপার, ম্যানেজারকে ডাকার কি দরকার? আমরা এরকম টেবিলে বসে খাবো কি করে? এর চেয়ে দামি রুমে খেতে হলে তো বিল আসবে অনেক বেশি। ও কিন্তু ঠিক বলেছে, তাছাড়া শপিং করে কিন্তু আমাদের ডলার প্রায় শেষ, সেজন্য বুঝতেই তো পারছিস কি হতে পারে। আমি তো সেটাই বলছি, আপাতত আমরা এখানেই বসি। এরপর ওরা ওখানে বসে পড়ে। এদিকে আকাশ উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য কেবিন থেকে বের হয়ে যায়। ও বের হওয়ার পরেই, কিরে বান্ধবী, কেমন দিলাম? তোরা ফাটিয়ে দিয়েছিস। দেখতে হবে না আমরা কারা? এভাবে চলতে থাকলে তো আকাশ প্রতিদিন পদে পদে অপমানিত হবে। তবে এর চেয়ে বড়ভাবে অপমান করার মতো একটা উপায় আমি পেয়েছি। কি সে উপায়? এখানে থাকা পুতুলগুলো দেখেছিস? তো তুই কি এগুলো কিনবি নাকি? আরে কোনোভাবে যদি আকাশকে দিয়ে এখান থেকে একটা পুতুল আমরা ভেঙে ফেলতে পারি, তাহলে পুরো পুতুলের খরচ না দেয়া পর্যন্ত ওরা আকাশকে এখানে রেখে দিয়ে কাজ করাতে থাকবে। তাহলে মোটামুটি 2-3 মাস আকাশকে তো এখানে কাজ করে ওদের বিল পরিশোধ করতে হবে। আইডিয়াটা মন্দ না, কিন্তু ওকে ফেলবে কি করে? আচ্ছা, ও যদি আমাদের কাছে সাহায্য চায় তখন কি করব? আমরা খাবার পর এমন অভিনয় করব যেন দেখে মনে হয় আমাদের কাছে আর কোনো ডলার নেই অবশিষ্ট। তখন আমাদের কাছে আর কোনো উপায়ও থাকবে না। ওকে, তাহলে এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। এদিকে কিছুক্ষণ পরে খাবার আসে। এরপর ওরা খাবার শেষ করে কোনো মতে টেনে টুনে বিল তো দেয়। এদিকে ওরা যখন বের হবে তখন প্ল্যান অনুযায়ী রিমু এসে আকাশের উপরে পড়ে। ঠিক তখনই আকাশের পরিবর্তে রিমু নিজেই ওই পুতুলের ওপর এসে পড়ে আর পুতুলটা ভেঙে যায়। তা দেখে রিয়া আর ইরা তো অবাক হয়ে যায়। রিমুতে এতে করে অনেক ভয় পায়, কেননা এই পুতুলের দাম অনেক বেশি। সেজন্য রিমু কিছুটা ভয়ে আছে। ওর পরিবার ওকে এতগুলো ডলার দেবে না, যদিও ওর পরিবারের কোটি ডলার আছে, তাও দেবে না। এটা তুই কি করলি? রিমু, এখন কি হবে? বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করিনি। তোর দ্বারা একটা কাজ ঠিক মতো হয় না। আমি কি করব, সবই হলো। চুপ কর তুই, এখানে এতগুলো ডলার তুই দিবি কি করে? বাবা তো কখনো আমাকে এতগুলো ডলার দিবে না, তোরা আমাকে সাহায্য কর। আমাদের কাছে তো এই মুহূর্তে এতগুলো ডলার নেই, সেটা তো জানিসই। কিন্তু এটার জরিমানা না দিলেও তো ওনারা যেতেই দিবে না। আচ্ছা, দেখি কি করা যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে আর ওদের কথা শুনতে থাকে। ওরা যেভাবে ঝগড়া শুরু করলো তা আর কি বলবো। এদিকে ম্যানেজার এসে হাজির। কি ব্যাপার, আপনারা এত জোরে শব্দ করছেন কেন? আর এই পুতুলটা আপনাদের 3 জনের মধ্যে কে ভেঙেছে? আসলে আমার বান্ধবী ইচ্ছে করে ভাঙিনি, ও একটু হোঁচট খেয়ে এটার উপর পড়ে গেছে, এতে করে ভেঙে যায়। দেখুন ম্যাম, আপনারা যখন এটা ভেঙেছেন তখন এটার ক্ষতিপূরণ দিয়ে তারপর যেতে পারবেন। যদি না দিতে পারি? আপনাদের আমি 2 মাসের জন্য এই রেস্টুরেন্টে কাজ করাবো, কিন্তু এর বিল শোধ হবে না। কিরে, এখন কি করবে? আমি তো তাই ভাবছি, 2 মাস এখানে থাকতে হবে। বাবা জানলে তো আমাকে বাসা থেকে বেরই হতে দেবে না। এখন তাহলে উপায় কি? আমি তো তোদের কথা মতো কাজ করতে এসে আজকে এরকম অবস্থা। তাই বলে তোকে নিজে তো পড়তে বলিনি। কোনোভাবে ম্যানেজ কর প্লিজ। কি ফুসু ফুসু করছেন দুজনে? ডলার কিভাবে দেবো সেটাই ভাবছি। একটা কাজ করলে হয় না? এখন তো আমাদের সাথে এতগুলো ডলার নেই, আপনি এক কাজ করুন, এটা হচ্ছে আমার বাবার ঠিকানা, কালকে এই ঠিকানায় কাউকে পাঠিয়ে দিন, তাহলে ডলার দিয়ে দিব। দরকার পড়লে আপনি নিজে কাউকে কল দিয়ে এখানে আসতে বলুন, এখান থেকে কাউকে পাঠানো সম্ভব না। এরপর কি করবে ওরা ভাবছে। এদিকে তখন ওদের অভির কথা মনে পড়ে। অভিকে একটা কল দিয়ে এনার থেকে কথা বলিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওকে কল দে। এরপর কল দেয় অভিকে আর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তোরা শুধু 10 মিনিট অপেক্ষা কর, আমি কাউকে দিয়ে ডলার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। এদিকে 10 মিনিট অপেক্ষা করার পরে অভির সিকিউরিটি এসে ডলার দিয়ে যায়, আর এই ডলার ম্যানেজারকে দিয়ে চলে আসে রেস্টুরেন্ট থেকে। এরপর গাড়িতে বসে আকাশকে আরও কথা শোনাতে থাকে।
দেখলি তো বিপদের সময় আজকে অভি আমাদের সাহায্য করলো, কিন্তু তুই কি দেখে ওকে যে পছন্দ করতে গেলি? না, তোকে কোনো কিছু দিতে পারবে আর নাই তোকে কোনো কাজে কখনো সাহায্য করতে পারবে। তাহলে ওকেই আমার চাই। আমি হলে এরকম বয়ফ্রেন্ডের আগে ছেড়ে দিতাম, যার সামান্য কিছু ডলার দেওয়ার ক্ষমতা নেই, তার সাথে আর যাই হোক আমি কখনো রিলেশন করতাম না। আচ্ছা থাক সেসব কথা, এখন তোরা বাসায় যা। এরপর ওরা বাসায় যায়। এদিকে আকাশকে নামিয়ে দিয়ে ইরা ওর বাসায় চলে যায়। এদিকে আকাশ পরের দিন আসে ওই ব্যাংকে। তখন রিমু আর রিয়া ওকে দেখে ফেলে, কেননা ওরা দুজনে এসেছে কিছু কাজে, কেননা ওরা নিজেদের বাবার অ্যাকাউন্ট খোলার জন্য এসেছে। সরি ম্যাম, আমাদের এখানে এত কম ডলারে অ্যাকাউন্ট খোলা হয় না। কি বলছেন? কি 1 কোটি দিচ্ছি তাও বলছেন হবে না? জি ম্যাম, অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে আরো 1 কোটি জমা দিতে হবে। দোস্ত, আমিও তো সেম ভাবে 1 কোটি এনেছি, এখন বাবাকে কি বলবো? সেটাই ভাবছি, তাহলে আর কি, চল এখান থেকে। ওরা যখন বের হবে তখনই ওরা আকাশকে দেখতে পায়, সেজন্য পিছনে থেকে ডাক দেয়। কি ব্যাপার, এখানে লোনের জন্য এসেছিস নাকি? আর লোনের জন্য কেন আসবে? হয়তো দেখ টয়লেট অথবা মেজে পরিষ্কার করার জন্য এসেছি। তা দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে এসে পরিষ্কার করো, তাও যদি কিছু ডলার রোজগার হয় তাহলে তো ভালোই হবে। তার বলতে আমি না হয় টয়লেট পরিষ্কার করতে এসেছি, তা তোমরা কি এখানে মেঝে পরিষ্কার করার জন্য চাকরি নিচ্ছ নাকি? কথাটা শোনার পরে রিমু আর রিয়া অনেক অপমান হয়, তাও কোনো কিছু আর বলেনি। একটু পরে রিয়া চল তো, এর সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না। চল তাহলে। এইদিকে ওরা চলে আসে। একটু পরে আকাশও নিজের কাজ শেষ করে বের হয়ে ভার্সিটিতে আসে। ওখানে এসে শুনতে পায় রিমু আর রিয়া ওর ব্যাপারে ভার্সিটিতে অনেক কিছু বানিয়ে বানিয়ে বলেছে। এদিকে এই ব্যাপারটা নিয়ে আকাশ চলে আসে ইরার কাছে। তোমার বান্ধবীরা এইসব কি বলতেছে? যাই বলো, ভুল কিছু তো আর বলেনি। তুমি ওদের সাথে সাথে আমাকে এইগুলো বলতেছো? ওরা তো ভুল কিছু বলেনি, তাছাড়া তোমাকে যা বলার জন্য এনেছি কি দরকার ছিল এত বড় ব্যাংকে এসে এই কাজগুলো করার? তুমিও দেখি শুরু করে দিলে। শুরু তো তুমি নিজেই আগে করলে। আচ্ছা বাদ দাও, শুনলাম ভার্সিটিতে একটা ছেলে ভর্তি হয়েছে, ছেলেটার বাবা নাকি অনেক ধনী আর পাওয়ারফুল। কি বলো, অভির থেকেও পাওয়ারফুল? তার বলতে? তার নাম কি ছেলেটার? এই কি নাম যেন মনে পড়ছে না, তবে র দিয়ে শুরু নাকি নাম। রাজীব চৌধুরীর একমাত্র ছেলে রিয়াজ। ছেলেটা নাকি ভার্সিটিতে আসবে না। বাহ, এর জন্য তোমার দিকে অনেক আফসোস হচ্ছে। আফসোস তো হবেই, এই ভার্সিটিতে তুমি ছাড়া কেউ নেই, যে এতটা গরিব হয়ে থাকতেছে। একদিন দেখবে আমারও সব কিছু হবে, আর ওই দিন সবাই শুধু তাকিয়ে দেখতে থাকবে। সব কথা দেখা পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা জানি না। চিন্তা করো না, 1 বছরের ভিতরে তুমি সব কিছু দেখতে পারে। এই বলে চলে আসে ওখান থেকে। এসে নিরাবিলি একটা গাছের নিচে বসে ভাবতে থাকে, ছোটবেলার কাহিনীগুলো বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই, তুই এখানে? আমরা তোকে আরো পুরো ভার্সিটি খুঁজতেছি। আমাকে কেন খুঁজছিস? আমরা শুনলাম অভি নাকি কাউকে মেরেছে, সেজন্য ভাবলাম তোকে হয়তো মারার জন্য এরকম করেছে, সেজন্য আমি। আরে আমার কিছুই হয়নি। তা শুনলাম আজকে একটা ছেলে ভর্তি হয়েছে, ছেলেটার অনেক ডলার আছে, তার উপর অনেক রাগী, কোথায় কোথায় বন্দুক বের করে গুলি করার ভয় দেখায়। তাই এতে আমাদের কি আছে? এতে তো আমাদেরই অবস্থা। কি রকম? অন্তর এবার সবটা বলতে থাকে, সবটা যা বোঝার বুঝতে থাকে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা ওই রিয়াজের সাথে যদি অভির একটা ঝামেলা করে ফেলতে পারি, তাহলে কিন্তু এতে আমাদের জন্যই লাভ হবে। কেননা ওদের মধ্যে ঝগড়া হলে দেখতে কতই না ভালো লাগবে। কিন্তু ঝগড়াটা লাগাবি কি করে? সময় হলে সবই জানতে পারবি। এখন শুধু দেখে যা কি কি হতে চলেছে। তাছাড়া ঝগড়া আমাদের লাগাতে হবে না। তাহলে কিভাবে কি হবে? যা করার ওরাই করবে। কিন্তু কিভাবে? আমরা তো মাথায় কিছু ঢুকছে না। তোরা আপাতত চুপ করে থাক, বাকিটা সময় হলে বুঝতে পারবি। এরপর সময়ও যেতে থাকে। যেতে যেতে 7 দিন কেটে যায়। তখন রিয়াজ আসে 15 জন সিকিউরিটি নিয়ে ভার্সিটির মধ্যে, তার সাথে সাথে আরও 3টে গাড়ি নিয়ে। রিয়াজকে দেখে তো সব মেয়েরাই ক্রাশ খাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কেননা জিম করা বডি ছিল রিয়াজের। এদিকে অভিও ভার্সিটির মধ্যে আসে। তখনই রিয়াজের সিকিউরিটির জন্য অভি ঠিকমতো হাঁটতে পারছিল না, সেই জন্য ওদের সামনে থেকে সরাতে যাবে সিকিউরিটিগুলো বাধা দেয়। আপনি এদিকে যেতে পারবেন না? আমি কেন যেতে পারবো না? দেখছেন না এখানে আমাদের স্যার যাচ্ছে। তোদের স্যারকে বল এখানে অভি চৌধুরী আছে। সে আপনি যেই হন না কেন এখান থেকে সরে দাঁড়ান। এইদিকে এই কথা বলাতে অভি অনেক রেগে যায় আর সিকিউরিটিকে একটা ঘুষি মারে।
এতে বাকি সিকিউরিটিগুলো অভিকে মারার জন্য আসে। সেখানে রকি আর রনিও এসে সিকিউরিটিগুলোকে থামাতে থাকে। এইদিকে কি ব্যাপার, ওখানে কি হয়েছে? স্যার ওখানে একটু সমস্যা হয়েছে, কিন্তু চিন্তা করবেন না, আপনি ক্লাসে যান, আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, দেখো, পুলিশকে নিয়ে ভয় নেই, তা আমি সামলে নেব। সে আর বলতে। এইদিকে রিয়াজ রুমে চলে আসে। অন্যদিকে অভি কিছুটা মার খায়, কেননা অনেক জন ছিল আর অভি ওরা ছিল 3 জনের মতো, যার কারণে ওরা ঠিক মতো পেরে ওঠেনি। এইদিকে ইরা এইসব দেখে অভির কাছে আসে। অভি, এসব কি হলো? পরে বলছি, আগে ক্যান্টিনের দিকে চল, তারপর বলতেছি বাকিটা। ঠিক আছে চলো। আকাশ, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে যে মারলে, তুমি কিছু করতে পারোনি? আশ্চর্য, আমি কি করব? তাছাড়া তোমাদের যে ক্ষমতা তা দিয়ে তোমরা পেরে উঠতে পারোনি, সেখানে আমি কি এমন করব? ক্ষমতা তাই না? আমিও দেখিয়ে দিব ক্ষমতা কাকে বলে। কালকে থেকে ক্ষমতা আমিও দেখাবো। তোরা যদি এরকম ক্ষমতা দেখাতে থাকিস তাহলে তো বাকিরা ভয় পেয়ে যাবে। তা দেখার সময় নেই। কাল থেকে ইরা তুমি সিকিউরিটি আনবে, আর আমি এত বেশি সিকিউরিটি নিয়ে আসবো যে ভার্সিটিতে জায়গাও দিতে পারবে না। এখন হসপিটালে চলো, তোমাকে আগে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে যাওয়া তো কিছুই হয়নি, আমি এখানেই আসি। আমিও দেখি কে সে ব্যক্তি যার জন্য আমার শরীরে হাত দিল ওরা। এদিকে রিয়াজ ক্লাস শেষ করে বের হয়, কিন্তু অভির এক ব্যাচ জুনিয়র রিয়াজ, কিন্তু তা ওরা নিজেরাও জানে না। কিছুক্ষণ পরে রিয়াজ যখন বের হয়, সাথে সিকিউরিটি গুলো পাশে থাকে। আচ্ছা, তোমরা তখন কাকে যেন মারলে, তা সে কি আছে এখনো, নাকি হাসপাতালে গেছে? তা তো আমরা জানি না, তবে 1 মিনিট সময় দিন আমাকে, আমি চেক করে জানাচ্ছি। 1 মিনিট পর সিকিউরিটি এসে জানায়। সবটা শোনার পরে ওই ছেলেটার কাছে নিয়ে চলো আমাকে। কিন্তু স্যার, ওরা যদি আপনাকে। তোমরা তো আছো। জি স্যার, চলুন। এরপর ওরা আসে অভির কাছে। অভি তো রিয়াজের দিকে তাকাচ্ছে আর রাগে ফেটে যাচ্ছে। রিয়াজ অভির সামনে এসে, দেখো, তোমরা তো সিকিউরিটি সম্পর্কে জানো না, সেই জন্য আমার ধারে কাছে আসতে গেলে তো এই রকম অবস্থা হবেই তোমাদের। সেই জন্য ভিআইপি লোকেদের চিনে রাখো, ভবিষ্যতে আমার ধারে কাছে আসার চেষ্টাও করবে না। ও তাই নাকি? আমি তো আসলে জানতাম না। সে যাই গিয়ে, আমি কে, কি আমার পরিচয় তা তুই খুব তাড়াতাড়ি জানতে পারবি, আর তার জন্য হয় তোকে অনেক আফসোস করতে হবে। এই রিয়াজ চৌধুরী কোনো ব্যাপারে আফসোস করে না, যা দরকার বা পছন্দ হয় তা ছিনিয়ে নিয়ে আসে। দেখা যাক তোর দৌড় কত দূর। এই, তোমরা তাহলে চলো এখন। রিয়াজ তো চলে যায় সিকিউরিটি নিয়ে। এদিকে অভি, ইরা তুইও সিকিউরিটি নিয়ে আসবি। এক কথায় তোরা সিকিউরিটি নিয়ে আসবি আজকে থেকে ভার্সিটিতে। কিন্তু আমি কি করব? তোমার কিছু করার ক্ষমতা থাকলে তো করবে, সেজন্য ভাই তুমি চুপ থাকো। ইরা, আমি গেলাম বাসার দিকে। এদিকে অভি বাসায় আসে, আর ওকে এরকম অবস্থায় দেখে অভির বাবা তো ঘাবড়ে যায়। কার এত বড় সাহস আমার ছেলের এরকম অবস্থা করে? ভার্সিটিতে একটা ছেলে এসেছে। তাতে কি হয়েছে? তুই কি একটা ছেলের কাছে মার খেয়েছিস? এরপর অভি সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কি ওর এত বড় সাহস তোকে সিকিউরিটি দিয়ে মার খাওয়ায়? হ্যাঁ আব্বু, প্রথম দিনেই আমার এরকম হাল করেছে। তাহলে এবার তুমি বসে দেখো কি হয় সামনের দিকে। সেই জন্য আমিও কাল থেকে সিকিউরিটি নিয়ে যাব ভার্সিটিতে। তুমি সিকিউরিটি ব্যবস্থা করো। আমি তো তোকে আরো অনেকবার বলেছি সিকিউরিটি নিয়ে ভার্সিটিতে যাবি, যেখানে যাস না কেন ওদের নিয়ে যাবি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। কাল থেকে নিয়ে যাবো, আর তুমি 20 জন সিকিউরিটি ব্যবস্থা করো। ঠিক আছে, কালকে নিয়ে যাস তাহলে ভার্সিটিতে। এইদিকে ইরাও বাসায় এসে ওর বাবাকে জানায় সবটা। উনি জানার পরে, কি নাম বললি তুই? রাজীব চৌধুরীর ছেলে, রিয়াজ চৌধুরী। ওই ছেলে আর ওর বাবা তো অনেক বেশি খারাপ। কি বলছো কি তুমি? ঠিক বলেছি। তোমার সাথে কি কিছু হয়েছে? হয়েছে, তাও কয়েক বছর আগের কথা। বাবা, কত বছর হবে? এই তো 15 বছর আগের কথা। তাহলে বলো আমাকে। কিন্তু এতে কিছু সমস্যা হয়েছে, তুই জানলে হয়তো কষ্ট পাবে। তারপরে তুমি বলো আমাকে। 15 বছর আগের অতীত। 15 বছর আগে ইরা অনেক ছোট ছিল। তখন আনুমানিক ইরার বয়স 5 থেকে 7 বছর বয়স, আর রিয়াজেরও প্রায় 9 বছর হবে। তখন ইরার বাবা ও রিয়াজের বাবা বিজনেস পার্টনার ছিল। ঠিক তখনই, আচ্ছা, আমাদের ব্যবসার জন্য তো অনেক ডলার লাগবে। তা তো লাগবেই, কিন্তু আমার যা কিছু আছে তা দিয়ে হয়ে আরও থাকবে। তা আমার কি হবে? আমার তো লোন নিতে হবে।
তুই একটা কাজ করতে পারিস। কি কাজ? তোর বাড়িটা আর কিছু জায়গা জমি আছে, সেগুলো আমার কাছে বন্ধক দিয়ে দে। আমি তোকে আমার কোম্পানির 40% শেয়ার দেবো, আর বাকি 60% আমার থাকবে। কি বলিস? আমাদের তো 50% শেয়ার নেওয়ার কথা ছিল। কিন্তু 50% শেয়ার যে তোকে দিব, সেই পরিমাণ ডলার কি আছে তোর কাছে? তা তো নেই। দেখ, বন্ধুত্ব বন্ধুর কাছে, কিন্তু বিজনেসের মধ্যে বন্ধুত্ব মানায় না। তুই যদি রাজি থাকিস তাহলে বল আমাকে। আচ্ছা, তুই কাল আমার বাসায় আসিস, তাহলে আমি তোকে জানাবো। আমি তাহলে সব পেপার নিয়ে আসবো, তুইও কাগজপত্র সব রেডি রাখিস। ঠিক আছে, আমি রেডি করে রাখবো। এইদিকে পরের দিন রাজীব চলে আসে রফিকের বাসায়। এসে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে রফিক চৌধুরী নিজের বাড়ি থেকে শুরু করে সবকিছু রাজীবের কাছে বন্ধক দিয়ে দেয়। আর এইদিকে রাজীব বিজনেসের কাগজ রফিককে দিয়ে দেয়। এভাবে চলতে থাকে কয়েকদিন। ওদের ব্যবসা ভালোই চলতে থাকে। 3 মাস পরে, আচ্ছা, তোর মেয়ে তো ভালোই বড় হচ্ছে। তোর ছেলেও তো ভালোই বড় হচ্ছে। একটা কাজ করলে হয় না? কি কাজ? তুই যদি চাস, আমরা ওদের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটা আরো মজবুত করতে চাই। আমি এই ব্যাপারে এখন কোনো ডিসিশন নিতে পারবো না। আমার মেয়ে যদি তোর ছেলেকে পছন্দ করে, তখন একটা কথা, আমি নিজের মেয়ের অপছন্দে ওকে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করতে পারবো না। ঠিক আছে, তাই হবে। ওরা আগে বড় হোক। যদি ওরা একজন আরেকজনকে পছন্দ করে, তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে এখন বিজনেস কিভাবে আগে বাড়ানো যায় দেখতে থাকি। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। ওদের বিজনেস ভালোই যাচ্ছিল। একদিন রফিক রাজীবের বাসায় আসে। এসে দেখে রাজীবের পাশে একটা মহিলা শুয়ে আছে। উনি স্বাভাবিকভাবে ভেবে নিল এটা হয়তো ওনার স্ত্রী হবে, সেজন্য। আমি বরং পরে আসি। রাজীব কথাটা শুনে কিছুটা ভয় পায় আর তাড়াতাড়ি করে উঠে পড়ে। এ কি বন্ধু তুই? কেন, কি হয়েছে? আর এই মহিলাকে? ও তো আমার অন্য একটা বন্ধুর বউ। সি সি সি, তুই বন্ধু হয়ে বন্ধুর বউয়ের সাথে এরকমটা করতে পারলি? এছাড়া কি করব? আমার বন্ধু আমার কাছ থেকে ডলার ধার নিয়েছিল। ওর ব্যবসায় লস হয়ে সব কিছু হারিয়ে ফেলে। আর ওর বউর উপর আমার একটু লোভ ছিল, বরাবরের মতো। সেই জন্য আমি বন্ধুকে বলি, ও যদি ওর বউকে আমার কাছে 7 দিনের জন্য রাখে, তাহলে আমি ওর ধার মাফ করে দেব। সি সি সি, তুই ডলারের জন্য এভাবে বন্ধুর বউয়ের সাথে এসব করতে তোর লজ্জা করে না? কিছু করার নেই, আমার তো বউ অনেক আগেই মারা গেছে। সেই জন্য নিজের চাহিদার কথা। আর বলতে হবে না। এরকম যদি হয়, তুই বিয়ে করে নে। তা না করে তোর বাসায় একটা বাচ্চা আছে, ও যদি এইসব দেখে তাহলে কি ভাববে বলতো? আরে, ও সবই জানে। তোর বাচ্চা ছেলের সামনে এসব করতে তোর কি লজ্জা করে না? দেখ, ও সবই জানে। তাছাড়া আমার ডলার না দিলে এছাড়া তো কোনো উপায়ও নেই আমার। আমি তোর সাথে বিজনেস করব না। তুই আমার বাড়ির জমির দলিল আমাকে বুঝিয়ে দে। তুই কিন্তু ভুল করছিস। সামান্য একটা কারণে তুই এরকমটা করবি আমার সাথে? আজকে তোর বন্ধুর এরকম অবস্থা হয়েছে বলে তুই এরকম একটা কাজ করতে পারলি ওর সাথে। সেখানে ভবিষ্যতে আমারও যদি সেই এরকম অবস্থা হয়, তাহলে তুই তো আমার সি আমার বলতেও লজ্জা হচ্ছে। তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করলি না। আর যাই করি না কেন, তোর সাথে তো কখনো আমি বিজনেস তো দূরের কথা, বন্ধুত্ব রাখবো না। এরপর রফিক চৌধুরী তার জমির দলিল নিয়ে চলে আসে। এইদিকে রাজীব তার বন্ধুর সাথে রঙ্গলীলায় মেতে উঠতে থাকে। কয়েকদিন পরে রফিক চৌধুরী তার সবকিছু বিক্রি করে দূরে অন্য জায়গায় চলে যায়। এরপর নতুন করে শুরু করে ব্যবসা। এখানে অতীত শেষ করলাম সবটা বলার পরে। তার মানে উনি আগে থেকেই খারাপ ছিল? তা আমি আগে থেকে জানতাম না। ভালোই করেছো। ওনার ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলোনি। যেখানে ওর বাবা এরকম, সেরকম তো ভালো হবে কি করে? সেটাই তো। তাহলে তো আমাকে চিনতে পারবে না। যদি জানে তুই আমার মেয়ে, তাহলে তোর ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। তাহলে তুমি আমার পরিচয় গোপন রাখবো? বলা তো যায় না, কখন আবার তোর দিকে হাত বাড়িয়ে বসে। ভালোই করেছো। ওই ছেলে সম্পর্কে আমাকে বলে। এদিকে পরের দিনে অফি সিকিউরিটি নিয়ে ভার্সিটিতে আসে। আর অন্যদিকে রিয়াজের সাথে তো আসেই। ইরা ভার্সিটিতে এসে দেখে রিয়াজ কিছু মেয়ের সাথে বসে আছে আর কথা বলতে বলতে ওদের শরীরে হাত দেয়। বাবার স্বভাবের ছেলে তো পাবি, লুচ্চা ছেলে কোথাকার।
একদম বাবার মতো হয়েছে। এইদিকে আজকে অভি আর রিয়াজের সিকিউরিটির জন্য কোনো কিছুই হচ্ছে না। সবাই কেমন একটা ভয় ভয়ে আছে। আপনাদের তো আকাশের কথা বলতেই ভুলে গেছি। আকাশও তখন ওখানে ছিল, তবে দাঁড়িয়ে আছে আর শুধু দেখতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে রিয়াজের বাবা রাজীব চৌধুরী আসে। উনি অভিকে বিভিন্নভাবে ধমকাতে থাকে। আসলে অভির চেয়ে রিয়াজের বাবা অনেক ক্ষমতা, যা অভি ভালোই বুঝতে পেরেছে, কেননা অভি ওর বাবাকে কল দিয়ে বুঝতে পারে। এদিকে ইরা ভয়ে ভয়ে আকাশকে সবটা বলে দেয় রিয়াজের ব্যাপারে। অভিকে কিছুক্ষণ ধমকানো শেষ করে রিয়াজের বাবা মিস্টার রাজীব চৌধুরী চলে যায় ওখান থেকে। উনি যাওয়ার পরেই, তুমি কি শিওর? হ্যাঁ শিওর। এখন রিয়াজ যদি আমাকে চিনতে পারে তাহলে তুমি শেষ। আচ্ছা, আমি দেখতেছি। এইদিকে আকাশ ওই দিকে যায়। অন্যদিকে ইরা একটা হাসি দেয়, কেননা আকাশকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। আজকে তার সম্ভব হতে চলেছে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আসলে ইরা যাই বলছে সত্যি বলছে, কিন্তু আকাশ তো এইসব কথা মোটেও নিতে পারেনি, সেজন্য রিয়াজের কাছে যায়। ওই তুই কে রে? আমি ভার্সিটিতে পড়ি। তা তোর শরীরে নাকি অনেক চর্বি জমে গেছে, সেগুলো বের করার জন্য এসেছি আমি। আকাশের কথা শুনে রিয়াজ হাসতে থাকে, কিন্তু কি করবে, এমন একটা কথা বলেছে যে না হেসে আর পারছে না। কিছুক্ষণ পরে, তুই কি জানিস আমি তোকে এখানে মেরে ফেললেও কেউ আমার কিছু করতে পারবে না? যদি আমি তোকে মেরে ফেলি? ওই তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে মারার স্বপ্ন তুই দেখছিস? কি করে? আমার আশেপাশে এই সিকিউরিটি দেখেও কি তোর একটুও ভয় লাগে না? এরা কি করবে আমার? তাছাড়া এরা কিছুই করতে পারবে না। তোকে যা বলার ছিল সাইডে আয়, তোর সাথে কথা আছে। যা বলার এখানে বল। এখানে বলার মতো হলে তো বলতামই। ঠিক আছে, চল তাহলে। এইদিকে অভি আসতে চাইলে ওকে বাধা দেয়, এরপর নিজেই চলে আসে রিয়াজকে নিয়ে। একটু পরে, এখন বল কি হয়েছে? আমি বলতে এসেছি আপনি অভিকে একটা শিক্ষা দিন। আমি কি এখানে পড়াশোনা করতে এসেছি নাকি যে ওকে শিক্ষা দিব আমি? এই শিক্ষা সেই শিক্ষা না। তাহলে কোন শিক্ষা? এরপর রিয়াজকে ইশারায় কিছু বোঝাতে থাকে, কিন্তু রিয়াজ কিছু বুঝতে পারে না। এইদিকে বাকিরা তো তাকিয়ে দেখতে থাকে কি হচ্ছে ওখানে তা দেখার জন্য। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি কি প্র্যাকটিক্যাল করে তা বুঝিয়ে দিব? ঠিক আছে, বোঝা তাহলে। কথাটা বলা মাত্রই আকাশ রিয়াজকে দুটো ঘুষি মারে। এতে রিয়াজ তো রেগে যায় আর ওর সিকিউরিটিগুলো আসতে থাকে রিয়াজের দিকে। এদিকে অভি সহ বাকিরা তো অবাক হয়ে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার? তোকে তো আমি... আরে তুমি তো বললে প্র্যাকটিক্যাল ভাবে করে দেখাতে। ওরা কথা বলছে, ততক্ষণে ওখানে সিকিউরিটি চলে আসে, এসেই আকাশকে ধরে ফেলে। আরে কি করছো? আমাকে কেন ধরেছো? আমি তো তোমাদের স্যারকে বোঝাতে এরকম করেছি। তুই কি আমাদের বোকা পেয়েছিস? আমরা ওখান থেকে দেখেছি তুই স্যারের মুখে ঘুষি মেরেছিস, আর স্যারের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই তোরা আগে এটাকে মার। যেই ওরা মারতে আসবে রিয়াজ ওদের থামিয়ে দেয়। মারতে হবে না ওকে, তোমরা ওখান থেকে যাও, বাকিটা আমি ওর সাথে বুঝে নিচ্ছি। ওরা চলে যাওয়ার পরে বাকিরা তো বলা বলি করতে থাকে। এইদিকে ইরা তো অনেক বেশি অবাক হয় আকাশের এমন কাণ্ড দেখে। তুই এইরকম ভাবে প্র্যাকটিক্যাল দেখানো কি দরকার ছিল? এরকমটা না হলে তো তোমাকে বোঝাতে পারতাম না। তাহলে কি এখন অভিকে মেরে আসবো? আগে হসপিটালে যাও, পরে অভিকে দেখতে পারবে। ঠিক আছে, যাচ্ছি। এইদিকে রিয়াজ আকাশকে কোনো কিচ্ছু না বলেই সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে বাকি সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে একটু আগে কি হয়েছে তা বোঝার জন্য। যখনই আকাশ ওদের সামনে আসে তখনই সবাই আকাশের সাথে কথা বলার জন্য আসে। কিভাবে করলে এসব? রিয়াজের মতো ছেলেকে তুমি মারলে কি করে? আমাদের ও বলল। আমিও শুনতে চাই, তাহলে এরপর ওকে যেখানেই পাবো সেখানেই মারবো। চুপ করো তোমরা। তুমি বলো, রিয়াজকে মারার এত সাহস তুই পেলে কি করে? এইসব সাহস তো আমি ইরার কাছ থেকে পেয়েছি। এই বেটা বলে কি এগুলা? এই তো দেখি সত্যি সত্যি আমাকে ফাঁসিয়ে ছাড়বে। কি ব্যাপার, তুমি চুপ কেন ইরা? বলো ওদের সবকিছু। আমি কি বলবো? আমি তো নিজেই জানি না। তাহলে আমি কি সবটা বলে দিব? সবটা বলতে কে? অভি কোনো কিছু না,
ও এমনিতেই মজা করছে। আমিও শুনি কি নিয়ে মজা করছে। বলো বলো, তাড়াতাড়ি করে বলো। এই তুমি কিছু বলবে না? ইরা তো মানা করেছে। তুমি বলো, আমরা শুনতেছি। ইরা আমাকে বলেছে আমি যদি রিয়াজকে মারতে পারি তাহলে সবার সামনে আমাকে চুমো দিবে। কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় ইরা নিজেই। ওই আমি তোকে কখনো বলেছি এই কথাটা? তখন যে বললে তুমি যদি তাই বলতে আমি কি এত কিছু করতাম? তাই বলে আমি এটাই যে করব তা তো বলিনি। আচ্ছা থাকিরা, ছেলেটা এত কিছু করেছে তার জন্য একটু চুমু দিয়ে দে। তাছাড়া ওই ছেলেটা অনেক পাওয়ার, ওর সাথে পড়ে ওঠা আমার সম্ভব না। কিন্তু আকাশ এতগুলো সিকিউরিটির মাঝে রিয়াজকে মারলো আর রিয়াজ ওকে কোনো কিছুই বললো না, এটা ভেবে আমি অবাক হচ্ছি। আমি নিজেও তো অবাক হচ্ছি, সাথে আমিও। তোরা শুধু অবাক হতেই থাক, আমি যে কিছু বলবো তার উপায়ও নেই। ঠিক আছে, দিচ্ছি চুমু। এরপর সবার সামনে ইরা আকাশের মুখে চুমু দিতে যায় চোখ বন্ধ করে, কিন্তু ততক্ষণে আকাশ মুখটা একটু ঘুরিয়ে নিল। ইরার ঠোঁট আর আকাশের ঠোঁট একত্রিত হয়ে যায়। এতে তো বাকিরা আরো বেশি অবাক হয়। ইরা তো মুখ ভেবে চুমু দেয়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে এটা অন্য কিছু। কিন্তু ততক্ষণে অনেক কিছু হয়ে যায় কোনো মতে ছেড়ে দেওয়ার পর। এটা কি হলো? কই কি হলো? আমি তো মুখে দিতে চেয়েছি, কিন্তু সেটা ঠোঁটে কিভাবে হলো? চোখ বন্ধ করে দিলে কোন জায়গায় চুমু কোন জায়গায় এসে কিস হয়ে যায় তা তো আর ড্যাব বলা যায় না। চলি তাহলে আমি। এরপর যে যার মতো চলে যায়। ওরা যাওয়ার পরে বাবু, অন্তর, শাকিল আসে আকাশের কাছে। এসেই কথা, তোর কি মাথা ঠিক আছে? তুই ওর মতো একটা ছেলে থাপ্পড় মারতে কেন গেলি? কি করব, ছেলেটা নয়তো ইরার দিকে হাত বাড়াবে। তোর কি মনে হয় ছেলেটা তোকে ছেড়ে দিবে? ও আমাকে ছেড়ে দিলেও আমি যে ওকে ছাড়বো না। মানে কি আকাশ, তুই কেন ওর মতো ছেলের সাথে লাগতে এসে নিজের জীবনটা দিবি? ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা। এইদিকে ওখান থেকে বের হয়ে তখন ওরা আসে বাহিরে। বাকিরা নিজেদের পছন্দ মতো কিছু কিনতে থাকে, কিন্তু আকাশের কাছে ডলার নেই বলে চুপচাপ আছে। তা বুঝতে পেরে বাকিরা মিলে ডলার দিয়ে আকাশকেও গেঞ্জি কিনে দেয়। 7 দিন পর আকাশ ভার্সিটিতে আসে, কেননা রিয়াজ যদি জানতে পারে সবটা তাহলে তো আকাশের চাটনি বানিয়ে দেবে। সেজন্য কয়েকদিন আর ভার্সিটিতে আসেনি। ভার্সিটিতে এসে ওদের সাথে আড্ডা দিচ্ছে, তখন জানতে পারে। কি বলছো? কাল তোমার জন্মদিন? হ্যাঁ, সেজন্যই তোমাদের দাওয়াত দিতে এসেছি। তোমরা সবাই তাহলে চলে আসিও। আমি আজকের মতো গেলাম, আমার আবার অনেক কাজ আছে। ইরা, আমি আসবো কি? আমি তো একটু শপিং এ যাব। তাতে কি, আমিও আসি তোমার সাথে। ঠিক আছে চলো। ওরা দুজন শপিং এ যায়। এরপর ইরা জন্মদিনে পরার জন্য ড্রেস কিনে, আর ওই ড্রেস যখন ট্রায়াল রুমে যায় পরার জন্য, তখন কিছু একটাতে বেঁধে আটকে যায়। না পারছে ঠিকমতো খুলতে আর না পারছে ঠিকমতো পড়তে। এরকম অবস্থায় ইরা আকাশকে ডাক দেয়। আকাশও ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, সাথে চোখ বন্ধ করে রাখে। তুমি কেন চোখ বন্ধ করতে গেলে? হ্যাঁ, তুই নিজের দিকে তাকাও, এরকম অবস্থায় দেখলে নিজেকে কন্ট্রোল কি করে করতে পারবো? তুমি কেন চোখ বন্ধ করতে গেলে? আমি আছি এক জায়গায়, তুমি আছো এগুলো নিয়ে। দেখো, পরবর্তীতে কিছু হলে আমি কিন্তু দায়ী না। বকবকানি বন্ধ করে ড্রেসটা দেখো, কোন দিক দিয়ে আটকাবো। এইদিকে অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পায় একটা বাটন আটকে আছে, যার জন্য এরকম ভাবে আটকে আছে। কিছু কি পেয়েছো? একটা বাটন খুলতে হবে। তাহলে দাঁড়িয়ে না থেকে খুলো সেটা। কিন্তু খুলতে গেলে যে তোমার বুকের টাচ লাগবে। এখানে আমি আটকে আছি, তার চিন্তা না করে শরীরের টাচ লাগবে, সেজন্য চুপ করে বসে থাকবে নাকি? ঠিক আছে, দেখতেছি। এরপর আকাশ হাত দিলে ইরা তো কেঁপে ওঠে আকাশে স্পর্শে। এক কথায় ইরা অনেকটা কেঁপে ওঠে, তাও নিজেকে সংযত রেখে। হয়েছে কি? একটা সুতো আছে, ওই সুতোটা কাটলেই হয়ে যাবে। যার জন্য দাঁত দিয়ে সুতো কাটতে হবে, তাহলেই হবে। তাহলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কেটে আমাকে উদ্ধার করো। এরপর মুখ ঢুকিয়ে দাঁত দিয়ে কেটে দেয় সুতো, এতে জামা বাহির করে। কিন্তু ততক্ষণে ইরার অনেকটা অন্যরকম হয়ে যায়, সাথে আকাশ নিজেও। এরপর ইরা না চাইতেও আকাশকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। মোটামুটি 20 মিনিট পর ইরা বুঝতে পারে কি হচ্ছিল এতক্ষণ ধরে। আর এতক্ষণ ধরে মনে হচ্ছিল ইরা একটা মায়ার ঘরে ছিল। ব্যাপারটা বুঝতে পেরে। সরি, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। আমি জানি
এখন যা হচ্ছে তার জন্য কারোরই দোষ নেই। এখন আমি এই ড্রেসটা নিব না। এই ড্রেসে তোমাকে অনেক মানাবে। আসলে তুমি যদি সবটা ঠিক করে তারপর পরতে তাহলে এরকমটা হতো না। সেজন্য এখন পরো, দেখবে ঠিকই লাগবে। এরপর পড়তে থাকে। এবার আর কোনো সমস্যা হয়নি। এরপর ইরা ড্রেস খুলে ফেলে, তারপর বাকিটা পরে বের হয়। সাথে আকাশকে কিছু কিনে দেয় যেন জন্মদিনে পরে আসতে পারে। এরপর বিল দিয়ে চলে আসে ডায়মন্ডের দোকানে। আসলে ইরা একটা নেকলেস আর কানের দুল নেবে, সেজন্য আসা এখানে। কেন না ওর বাবা ওকে গিফট দেবে, সেজন্য ইরা পছন্দ করে কিনতে এসেছে। কিন্তু ওখান থেকে একটা নেকলেস আর কানের দুল পছন্দ হয়, সেজন্য দাম জিজ্ঞেস করে। এটার দাম কত? আপনি কি পুরো সেট নেবেন? জি, পুরোটাই নিব। আপনি এই হারের বিশেষত্ব বলুন। এরপর ম্যানেজার এমন কিছু বলে যা শুনে ইরা তো অবাক হয় অনেক বেশি করে। আচ্ছা, এটার দাম কত করে? এই তো ম্যাডাম, $5,00,000। কথাটা শুনে ইরা তো অবাক হয়, কেননা এইগুলোর দাম বাংলা হিসেব করলে 5,85,00,000 টাকা হয়। এটা তো অনেক ডলার, এত ডলার তো নেই। তাহলে অন্যটা দেখো। সেটাই করব। এরপর ইরা অল্প দামের মধ্যে কিছু কিনে নেয় আর চলে আসে ওখান থেকে। এরপর আকাশকে ওর বাড়িতে পৌঁছে দেয়। গাড়ি থেকে নামার সময় মতো চলে আসো। ঠিক আছে, চলে আসবো। পরের দিন আকাশ রেডি হয়ে চলে আসে ইরার জন্মদিনে। এদিকে সবাই মোটামুটি অনেক কিছু উপহার হিসেবে নিয়ে আসে। তাদের মধ্যে আকাশ ওর হাতে একটা বক্স নিয়ে এসে ইরার হাতে দেয়। জন্মদিনের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। তা তোমার হাতে ওটা কি? এই তো সামান্য একটু উপহার এনেছি তোমার জন্য। সামান্য উপহার? তাহলে তো দেখতে হয়। আমরাও দেখি। তোরা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি করে এটা খোলা শুরু কর। এরপর ওরা বক্স খুলে একটা হার আর কানের দুল দেখতে পায়, তার সাথে হাসতে থাকে। এই সামান্য উপহার? কই দেখি কি এনেছো। বক্স হাতে নিয়ে হার আর কানের দুল দেখে অবাক হয়ে, কেননা এটা ওই কানের দুল যেটা ইরা গতকাল ডায়মন্ডের দোকানে দেখেছিল। তুমি এটা কোথায় পেলে? তুমি যেটা ভাবছো এটা তা না। সেই রকমই হবে। ইরা, তুই কি এটা পড়বি নাকি? এনেছো যখন পড়ি না একবার। এরপর আকাশের দেওয়া এইগুলো পরে নেয়। তবে ইরাকে এত মানিয়েছে যা বলার বাইরে। বাসায় অনেক আলো ছিল বলে নেকলেস থেকে কোনো আলো আর বের হয়নি, সেজন্য ইরা নিজেও বুঝতে পারেনি। এইদিকে ইরা কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দেয়। এরপর ইরা ওখানে কিছুক্ষণ থেকে চলে যায় ওর রুমে ড্রেস চেঞ্জ করার জন্য। এই ফাঁকে বাকিরা তো আকাশকে অপমান করতে থাকে। এইদিকে ইরা ওদের কাছে আসতে বুঝতে পারে কিছু একটা তো হয়েছে এখানে। এইদিকে বাকিরা কথা শোনাতে থাকে, যা ইরার প্রথম শুনে একটু খারাপ লাগলো, কেননা আজকের ঘটনার পরে ইরা একটু হলেও দুর্বল হয়েছে আকাশের উপরে। সেজন্য সবার কাছ থেকে উঠিয়ে নিয়ে একটু সাইডে আসে আকাশকে নিয়ে। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? একটা কথা জানার জন্য। কি কথা বলো? তুমি সত্যি করে বলো তো। কোন সত্যি? ওই হারটা কি সত্যি আসল নাকি নকল? ওই দিন তো তুমি এটার দাম শুনলে, তাহলে তোমার মনে হলো কিভাবে এটা আমি কিনতে পারবো? কিন্তু এটা তো হুবহু ওইটার মতোই। এটা নকল, যা আমি $50 খরচ করে কিনেছি। এরপর ইরা কোনো কিছু বলেনি। এইদিকে পার্টি শেষে সেজন্য সবাই যে যার মতো বাসায় চলে যায়। পরের দিন সকালে ইরা সেই বক্স নিয়ে চলে আসে ডায়মন্ডের দোকানে, যে দোকান থেকে ইরা এই নেকলেস দেখেছিল, কিন্তু বেশি থাকার জন্য কিনতে পারেনি। ভিতরে এসে আমাদের ম্যানেজারকে একটু ডেকে দিবেন, ওনার এই বক্সটা দেখানোর ছিল। জি ম্যাম, আপনি 1 মিনিট অপেক্ষা করুন। আর আপনার হাতে এটা কি? এটা তো ওনাকে দেখানোর ছিল। স্যার তো একটু বাইরে গেছে, আসলে 10-15 মিনিট লাগবে। ততক্ষণে আপনি এটা বের করেন, দেখি এটার মধ্যে কি আছে। এরপর ইরা বক্স খুলে ওনাদের নেকলেস আর কানের দুল দেখায়। ছেলেটি এইগুলো দেখে অবাক হয়। ম্যাম, এটা আপনার কাছে কি করে এলো? যেভাবে হোক এসেছে। আপনি এটা চেক করে বলতে পারেন এটা আসল নাকি নকল? সরি ম্যাম, এটা তো আমি বলতে পারবো না। এটা তো স্যারই একমাত্র বলতে পারবে, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নেকলেস। এটা আসল নাকি নকল তা একমাত্র উনি বলতে পারবেন। এভাবে কথা বলতে বলতে ম্যানেজার চলে আসে। ম্যানেজার এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, আমাকে এভাবে আসতে বলছো কেন? স্যার, উনি একটা নেকলেস নিয়ে এসেছে, এটা আসল নাকি নকল তা জানার জন্য।
ওই দেখি তো হারটা। এরপর ম্যানেজার হারটা দেখে চিনতে পারে আর ওটা টেস্ট করতে থাকে। টেস্ট করে শেষ হলে, এটা আপনি কোথায় পেলেন? আপনি আগে এটা বলুন, এটা আসল নাকি নকল? আমি বাকিটা পরে বলতেছি, আপনি আগে এটা বলুন, এই হার চুরি করেছেন নাকি কেউ দিল? এটা কি ধরনের কথা বলছেন? গতকাল আমি আপনাকে এখানে বসে এই হারটা দেখালাম, দাম অনেক বেশি থাকার কারণে আমি কিনা হয়নি। আমার সবাই মনে আছে। আর এই হারটা আজকে আমাদের বড় কাস্টমার কিনে নিয়েছে, কিন্তু এই হার আপনাকে কে দিল? তার মানে আপনি বলতে চাইছেন এটা আসল? এটা তো আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছে, গতকাল আমার সাথে এলো, ও আমার বয়ফ্রেন্ড। জি ম্যাম, এই হারটা আসল। ছেলেটা তার স্ত্রীকে পর্যন্ত দামি হার দেয় না, সেখানে আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিয়েছে। এমনটাও তো হতে পারে উনি চুরি করেছে আমাদের গুরুত্বপূর্ণ কাস্টমার থেকে। আপনি একটা কাজ করুন, ওনাকে কল দিয়ে বলুন এখানে আসার জন্য। ওর জন্য আমাকে এখানে অপমানিত হতে হচ্ছে, ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। এই বলে আকাশকে কল দিয়ে এখানে আসার জন্য বলে। 30 মিনিটের মধ্যে চলে আসে এখানে। কিছু কি হয়েছে? তুমি এই হার কোথা থেকে কিনলে? কোথায় থেকে আবার? এখান থেকে। কিন্তু তুমি এই হার এখানে কেন আনতে গেলে? তার আগে এটা বলো, তুমি এত ডলার পেলে কি করে? যেখান থেকেই পাই। তাছাড়া তোমার এটা পছন্দ হয়েছে, সেজন্য আমি কিনে দিলাম। এটা আপনি কিভাবে কিনলেন? এটা তো আমার গুরুত্বপূর্ণ কাস্টমার কল দিয়ে কাউকে পাঠায়, আর আমি ওনার হাতে এইটা দিই। আমার যতদূর মনে পড়ে এটা আপনি ছিলেন না। ওটা আমি ছিলাম না, কিন্তু আপনি যার সাথে কথা বলেছিলেন ওই লোকটা আমি ছিলাম। তা কি করে সম্ভব? আপনি ওই নাম্বারে কল দিন, আর এটা হচ্ছে আমার মোবাইল, তাহলে তো আপনি বুঝে যাবেন। ম্যানেজার কল দেয়, সাথে সাথে আকাশের ফোনে কল আসে। এরপর ম্যানেজারের বিশ্বাস হয় এটা উনি ছিল। এরপর ম্যানেজার ক্ষমা চেয়ে নেয়। কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। রাস্তায় ইরা তো নানা ধরনের প্রশ্ন করতে থাকে। তুমি এতগুলো ডলার কোথায় পেলে? তা জেনে তুমি কি করবে? তোমার তো হার ভালো লেগেছিল, সেই জন্য কিনে নিলাম। তাই বলে কোটি ডলার খরচ করবে? তুমি আমার একমাত্র জিএফ, তাছাড়া আমার যা কিছু আছে সবই তো তোমার, সেজন্য তোমার জন্য খরচ না করলে আর কার জন্য খরচ করব বলো? আমি তাহলে বাসায় যাচ্ছি, তোমাকে নামিয়ে দিই তাহলে বাসায়। আমি হেঁটে চলে যেতে পারবো। তোমার কাছে কি ভাড়া নেই? না, $1 নেই, এবং কি সকালে খেয়েও আসতে পারিনি, পকেটে ডলার ছিল না বলে। তোমার কাছে যদি ডলারই না দেখে তাহলে তুমি ওটা কিনলে কি করে? এটা তো এমনিতে কিনেছি। হয়েছে, আর বলতে হবে না, চলো এখন আমার সাথে। এইদিকে আকাশকে জোর করে নিয়ে গাড়িতে বসায়। তারপর ওরা একটা রেস্টুরেন্টে এসে বসে। এইদিকে ওয়েটার এসে খাবার দিয়ে যায়। ওরা খেতে থাকে। তখন, তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আবার পালিয়ে যাবে না তো? তোমার কি মনে হয়? আমি এমনিতেই বললাম, কারণ পকেট পুরো খালি তো, পরে দেখা যাবে এরা হয়তো পুলিশে দিবে, নয়তো এখানে কাজ করাবে। এতটাই খারাপ আমি? 5 মিনিট লাগবে, ততক্ষণ তুমি খেতে থাকো। এদিকে আকাশ খেতে থাকে, অন্যদিকে ইরা ওয়াশরুমে এসে ভাবতে থাকে। এটা কি হলো? আমি তো আকাশের সাথে প্রেমের অভিনয় করার কথা ছিল, ওকে পদে পদে অপমান করার কথা ছিল, কিন্তু আমি ওকে উল্টো ভালোবেসে ফেলেছি। একটা ছেলে আমাকে কতটা ভালোবাসতে পারলে আমার পছন্দের জিনিস এভাবে আমাকে উপহার দিতে পারে, তাও কোটি ডলার খরচ করে। অথচ ওর কাছে সামান্য নাস্তা খাবার জন্য ডলার থাকে না, সেখানে কিনা বুঝতে পারছি না কি করবো আমি। ওকে কি কষ্ট দেওয়াটা ঠিক হবে? ওকে ভালোবেসে আমি আপন করে নিব, কি করব আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, যেভাবে চলছে চলতে থাক, বাকিটা পরে দেখা যাবে। কথাগুলো ভাবতে ভাবতে ইরা কাজ শেষ করে বের হয়। এইদিকে আকাশের সামনে এসে চমকে ওঠে, কেননা রিমু আর রিয়া এখানে কি করে এসেছে তাই ভাবতে থাকে। এইদিকে ওরা আকাশকে উল্টাপাল্টা কিছু বলে কিনা তা জানার জন্য চলে আসে ওদের কাছে। ব্যাপার, তোরা এখানে কি করে? আমরা তো এসেছি খেতে, কিন্তু তুই এখানে কেন? তা ওর সাথে? আমরা তো এসেছি খেতে। তাহলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসি, কি বলিস রিমু তুই? কথাটা কিন্তু মন্দ না। তাহলে বসে পড়। এরপর ওরা নতুন করে আবার খাবার অর্ডার করতে থাকে। এরপর খাওয়া শুরু করে দেয়। এদিকে রিমু একটা ড্রিঙ্কস অর্ডার করে, যার দাম $200। দেখ, এটা দামি ড্রিঙ্কস, তো দেখি মাথা খারাপ হয়েছে? তাছাড়া আমি এত ডলার সাথে করে নিয়ে আসিনি। তুই কেন দিবি? তাহলে কি বিল তোরা দিবি? বিল আমরা কেন দিব? তাহলে কে দিবি শুনি? তোরা যা কিছু অর্ডার করেছিস এতে করে মোটামুটি আজকের তোরা $300 থেকে $400 খরচ করে ফেলেছিস, তাহলে এত ডলার কে দিবে? তা আমরা কি জানি? মানে কি?
তোরা খেতে এসেছিস, তাহলে আলাদাভাবে খেতে দিতে পারিস। তা না করে ওর উপর এত ডলার চাপিয়ে কেন দিবি? তো কি করব? থাক, আমি বিল দিব। তাও তোমরা ঝগড়া থামাও। কি? আমি ঝগড়া করি? আমি তোমার কথা বলিনি। আচ্ছা, ওয়েটারকে বলো বিল রেডি করতে। তুমি এতগুলো বিল দেবে কি করে? এত কিছু যখন পেরেছি তখন এটা তো সামান্য মাত্র। এইদিকে ওয়েটার তো বিল নিয়ে আসে। আকাশ কার্ড বের করে যে বিল দিতে যাবে তখনই ওখানে ম্যানেজার চলে আসে। স্যার আপনি কেন বিল দিবেন? আপনাকে কোনো বিল দিতে হবে না। বিল কেন দিবে না? উনি বিল দিবে নাকি দিবে না সেটা আমি ঠিক করব, তা নিয়ে আপনাদের ভাবতে হবে না। তাই বলে এতগুলো বিল আপনি নেবেন না? আপনাদের কাছে অনেক হতে পারে, কিন্তু উনি এই ডলার 1 মিনিটে কামাতে পারে। তাছাড়া স্যার আপনার যদি আরও কিছু লাগে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। আমার কোনো কিছু লাগবে না, তোমরা তাহলে থাকো, আমরা গেলাম। এইদিকে ওদের কারোর মাথায় কিছু ঢুকছে না, কেননা রিমু আর রিয়া যা ভেবেছিল তার কোনো কিছু হলো না বলে ওরা একটু বেশি অবাক হয়। এদিকে ওরা বের হতে যাবে, তখনই ইরা কারোর সাথে ধাক্কা খেতে যাবে। সাথে সাথে আকাশ ইরাকে সাইডে সরিয়ে দেয়, আর আকাশ নিজে ওই লোকটার সাথে ধাক্কা খায়। লোকটাকে যদিও আকাশ চিনতে পারেনি, কিন্তু ইরা ঠিকই চিনতে পেরেছে, কেননা লোকটা আর ইরার বাবা একই সাথে বিজনেস করে। তবে লোকটা ইরার বাবার কাছ থেকে প্রোডাক্ট কিনে সেগুলো বাজারজাত করে। তুমি রফিক চৌধুরীর মেয়ে ইরা? জি আঙ্কেল। তো আপনি এখানে কেন? আর সবসময় সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় নাকি? কি করব বলা তো যায় না, কখন কি হয়ে যায়। তাই ছেলেটাকে আমার সাথে এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও তোমাকে যেভাবে বাঁচালো, সত্যি ছেলেটার সাহস আছে বলতে হবে। আঙ্কেল, ও আমার বয়ফ্রেন্ড, ওর সাহস একটু বরাবরই বেশি, সেটা আমি জানি। এইদিকে রিমু আর রিয়া তো অবাক হয়, কেননা ইরা এইভাবে ওকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেবে ওরা এটা ভাবতেও পারেনি। কি বলছিস এইগুলা? তুই ওকে তোর বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে যে দিলি, এখন উনি যদি তোর বাবাকে বলে দেয় আর তোর বাবা যদি কোনো ঝামেলা করে বসে, তারপরে দেখা যাবে। তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো? না মানে আঙ্কেল, ওরা আপনার সম্পর্কে জিজ্ঞেস করতেছিল। তা তোমাদের খাওয়া কি শেষ হয়েছে নাকি মাত্র খেতে এলে? আপনাদের খাওয়া শেষ, এখন বের হব। তাহলে আঙ্কেল চলি আমরা। ওরা চলে আসে ওখান থেকে। এভাবে কয়েকদিন কেটে যায়। এইদিকে ইরা এখন নিজে থেকেই আকাশের খেয়াল রাখতে শুরু করে। কিছুদিন পরে ইরা, ইরা কোথায় গেলি? কি হচ্ছে আব্বু, তুমি এভাবে কেন ডাকছো আমাকে? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি তোর জন্য ছেলে দেখতেছি। বুঝলাম না, আমার এখনো পড়াশোনা শেষ হতে 8-9 মাস বাকি, আর তুমি এখন ছেলে দেখতে বলছো? তাতে কি, এখন ছেলে দেখে রাখি, পরে যখন তোর পরীক্ষা শেষ হবে তখন দিয়ে দেব। আমার তো মনে হচ্ছে তুমি ছেলে পছন্দ করে রেখেছো। ধরে নে তেমনই। তো নাম কি ছেলে শুনি? রফিক ইরাকে নাম বলতে থাকে, তখনই রিয়া কল দেয়। আব্বু, রিয়া কল করেছে, আমার সাথে একটু কথা বলে আসি। এরপর রিয়ার সাথে কথা বলে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে, কেননা অভিকে আর রিয়াজ আজকে নিজেদের মধ্যে মারামারি করতে থাকে, কেননা মারামারি লেগেছে ইরার কারণে। আর সেটা কিভাবে তা আমি আপনাদের পরেই জানাচ্ছি। একটু পরে ইরা ভার্সিটিতে আসে, এসে দেখে কিছু কিছু সিকিউরিটি আঘাত পেয়েছে, আর অভি আর রিয়াজ নিজেদের মধ্যে মারামারি করার জন্য দুজনেই রক্ত বের হয়েছে। এদিকে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল। আপনারা যদি নিজেদের মধ্যে এভাবে মারামারি করেন তাহলে আপনাদের দেখে বাকিরা কি শিখবে? ওই রিয়াজ, ছেলেটার সাহস কি করে আমার বন্ধুদের নিয়ে নোংরা কথা বলার? কাকে নিয়ে কি বলেছে সেটা আমি আপনাকে পরে বলবো, আপনি এখন আসতে পারেন। আপনাদের এরকম অবস্থা রেখে গেলে আপনারা আবারও মারামারি শুরু করে দেবেন, সেজন্য তো আমি হতে দিতে পারি না। এই যে মিস্টার পুলিশ অফিসার, আপনি এখান থেকে আসতে পারেন, আমার ব্যাপারটা আমি নিজেই বুঝে নেব। দেখুন স্যার, আপনারা এই শহরের সবচেয়ে ধনী পরিবারের সন্তান, আপনারা যদি এরকম করেন তাহলে কি করে হবে? আপনাদের জন্য তো আমাদের এই বিপদে পড়তে হবে। সেটা আপনার ইচ্ছা, তবে আজকে আমি তো ওকে মেরেই ছাড়বো। শান্ত হন আপনারা, কেউ কাউকে মারতে হবে না। আপনারা দুজনেই এখন সরে দাঁড়ান, আমি আপনাদের পরিবারকে খবর দিয়েছি, ওনারা এখনই চলে আসবে। কয়েক মিনিট পর রাজীব চৌধুরী আর জাফর চৌধুরী ওখানে এসে নিজেদের ছেলেদের কাছে যায়। কার এত বড় সাহস আমার ছেলেকে মারে? আমি মেরেছি, কি করবেন আপনি? তুই এখনো বাচ্চা, সেই জন্য আমাকে চিনতে পারোনি। যদি চিনতে পারতে তাহলে তোমার বাবার মতো চুপ করে থাকতে। আমি জানি আপনার মতো এত ধনী আমি না, তবু এতটা গরিবও না আমি। এই দেশে ধনীদের তালিকায় 3য় নম্বরে আছি আমি।
আর আপনি দ্বিতীয় নাম্বারে, সেজন্য এটা ভেবে নেবেন না ক্ষমতা আমার কম। আমার ছেলেকে যে মেরেছে, চাইলে আমি এখনই তাকে মেরে ফেলতে পারি। আব্বু, তুমি কি দেখছো কিভাবে আমাকে কথা বলছে? তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি তোর সাথে। আমিও তো দেখতে চাই কার এত বড় সাহস হবে যে আমার সামনে তোকে মারবে। অন্যদিকে খবর পেয়ে আকাশ ওখানে চলে আসে, এসে ইরার পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে এখানে? আমি তো নিজেই কোনো কিছু জানি না। তাহলে কে জানে? রিয়া আমাকে নিয়ে এসেছে, ও জানে সবকিছু। রিয়া, কি হয়েছে এখানে? আর অভি আর রিয়াজ এভাবে মারামারি করলো কেন? সবই হয়েছে ইরার জন্য। আমার জন্য কিভাবে হবে? আমি তো এখানে এসেছি তোর কোল পাওয়ার সাথে। কিন্তু কিন্তু কি? আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন অভি আমাদের গ্রুপ ছবিগুলো দেখছিল, যে ছবিগুলো আমরা তোর জন্মদিনে তুলেছিলাম। তারপর কি হলো? কোথায় থেকে রিয়া চলে আসে আর তোর ছবি দেখে ফেলে, তার সাথে তোকে ভালো লেগে যায়। তারপর কি হয়েছে? পরে অভি বলে অভি তোকে ভালোবাসে। কি? অভির কি মাথা খারাপ নাকি যে আমাকে ভালোবাসবে? সে আমি কি জানি? আচ্ছা, তোকে জানতে হবে না। এরপর কি হচ্ছে সেগুলো বল। এরপর রিয়াজ তোকে নিয়ে অনেক আশেপাশে কথা বলতে থাকে, অনেক বিশ্রী বিশ্রী কথা বলে। ওই কথাগুলো শুনে অভি তো আরও রেগে যায় আর রিয়াজকে একটা ঘুষি মারে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। তার মানে রিয়াজ ইরাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল? হ্যাঁ, সাথে এটাও বলেছি ইরাকে ওনাকে বিয়ে করেই ছাড়বে। করাচ্ছি ওকে আমি বিয়ে। এই বলে আকাশ ওই দিকে যেতে থাকে, তখন ইরা এসে হাত ধরে ফেলে। তোমার কি মাথা ঠিক আছে? দেখছো না এখানে কত সিকিউরিটি আছে? এই সবের ভিতর তুমি পারবে এদের সাথে? তার সাথে পুলিশও আছে এখানে। তো ওই রিয়াজ তোমাকে আজে বাজে কথা বলবে, তা আমি শোনার পরেও বসে থাকবো? তা কি করে হয়? তুমি কি ওর সাথে পারবে? তাছাড়া অভির বাবার ক্ষমতা জোরে ওদের সাথে পেরে উঠবে না, সেখানে তুমি কিভাবে করবে? আর আমি এরকম অনেক কিছু করতে পারি যা তুমি জানো না। কি দরকার এদের সাথে ঝামেলা করার? যদি তোমার কিছু হয়ে যায় তখন কি হবে? কিছুই হবে না আমার। তবে যদি আমার কিছু হয় তাহলে তোমাকে আমার মোবাইল দিলাম, আর এই মোবাইলে একটা নাম্বার আছে, এই নাম্বারে কল দিয়ে বলবে আমার সাহায্য লাগবে, আর ঠিকানা বলে দিও। বাকিটা পরে তুমি নিজেই দেখতে পারবে। কিন্তু ততক্ষণে যদি লেট হয়ে যায়? কোনো কিছু হবে না, ভরসা রাখো আমার উপরে। এই বলে আকাশ ওদের দিকে যেতে থাকে। এইদিকে অভির বাবা আর রিয়াজের বাবার তো ঝগড়া চলতেই থাকে। একজন এক এক রকমের ধমক দিতে থাকে। অন্যদিকে পরিস্থিতি আগের থেকে খারাপ হবে বুঝতে পেরে পুলিশ অফিসার আরও কিছু পুলিশ আনিয়ে নেয় একটু পরে। আমার ছেলের গায়ে হাত তোলার জন্য আমি তোর ছেলের জীবন কেড়ে নেব, সে যে ভাবি হোক না কেন। এই কথা শুনে জাফর চৌধুরী তো আরো বেশি রেগে যায়। তুই কি ভেবেছিস আমার ছেলের কিছু হয়ে গেলে আমি তোকে আর তোর ছেলেকে জীবিত রাখবো? তুই সেটা ভাবলি কি করে? বাবা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি এখনই আমাদের সিকিউরিটিগুলোকে বলো ওদের গুলি করে এখানে মেরে ফেলার জন্য। আপনারা কি শুরু করলেন? এরকম হলে আমি নিজেই আপনাদের থানায় নিতে বাধ্য হব। তুই কি ভুলে গেছিস আমরা কে? আমাদের থানায় নেওয়ার সাহস তুই কোথায় ফেলি? আজকে এখানে আমি লাশের বন্যা বসিয়ে দিব। এদের এভাবে রেগে যাওয়া দেখে পুলিশ অফিসার বন্দুক বের করে দুই দিকে দুইটা ধরে, আর আকাশ তখনই একটা গুলি চালিয়ে দেয়। এতে ওখানে থাকা সবাই অবাক হয়, আর আপনারাও একটু অবাক হচ্ছেন। সেজন্য গল্পের পরের কাহিনী জানতে পারবেন সিজন 2 পড়ার পরে। সেজন্যই সিজন 2 জন্য অপেক্ষা করুন।